গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু আ নিউ ব্লগ। সো আজকে গরমের মধ্যে সকালবেলাটা একটা ডিমের পোচ বানিয়ে আর দুটো ব্রেড টোস্ট দিয়ে আমার কমপ্লিট হয়ে গেছিলো। ফুড বিশেষজ্ঞরা বলেছে যে কোনো খাবারের ক্ষেত্রে একটু হেলদি ওয়েতে খাবারটা খেলেই মানুষ হেলদি থাকে, তবে আমি বলবো যে কোনো খাবার ভালোবেসে খেলে আর ভালোবাসা দিয়ে নিজের করে খেলেই মানুষ হেলদি থাকে আর সুস্থ থাকে। কি তাই তো? আজকে দুটো ফ্রেন্ড আসার কথা বাড়িতে, তারা ভালোবেসে আমার কাছে একটু ফিরনি খেতে চেয়েছে। তারা ফিরনি খেতে ভীষণ ভালোবাসে, আর আমি মনে করি যে তারা যখন ভালোবেসে খেতে চেয়েছে তখন বানাতে তো আজকে হবেই, সে যে কোনো প্রসেসে হোক, হেলদি প্রসেসে হোক কি আনহেলদি প্রসেসে হোক। তো তোমরা দেখতে থাকো। এইসব উপকরণগুলো বেসিক্যালি আমার রাখছে, যেগুলো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। একদম ছোট্ট একটা কাটোরির 1 কাটোরি চাল আমি ভিজিয়ে শুকিয়ে রেখেছিলাম ওটা গ্রাইন্ড করবো বলে। এবার কড়াইতে আমি একটু ঘি দিয়ে নিলাম। ঘিটা গরম হলে 550 ml একটু দুধ আমি ব্যবহার করছি, যেটার মধ্যে 1 বাটি আমি তুলে রেখেছিলাম, তার মধ্যে একটু স্যাফরন আর ফুড কালার মেশাবো বলে। আর বাকিটা আমি কড়াইতে দিয়ে দিলাম ঘিয়ের মধ্যে একটু ফোটার জন্য। এবার যে চালটা আমি শুকিয়ে রেখেছিলাম সেটা কিন্তু গ্রাইন্ড করে নিলাম। আলাদা বাটিতে, যে বাটিটাতে রুম টেম্পারেচারে দুধটা আমি রেখে দিয়েছি, সেটার মধ্যে আমি একটু সামান্য পিঞ্চ অফ ফুড কালার মেশাবো, কারণ আজকালকার দিনে স্যাফরনের উপর আমার একদম ভরসা নেই। বাট আমি যে স্যাফরনটা ইউজ করছি সেটা চাঙ্কের ছিল, অ্যান্ড যখনই আমি দুটো স্যাফরনের পাল্প দিয়েছিলাম দুধে, তখন আশ্চর্যভাবে সেটা কালার একদম স্প্রেড করছিল। তখন আমি ভাবলাম যে ফুড কালারটা না দিলেই হতো। তারপরে ভাবলাম যে ঠিক আছে, আমি তো একটা পিঞ্চেরও কম দিয়েছিলাম ফুড কালার। অ্যান্ড এদিকে দেখো, কড়াইতে দুধটা ভালোভাবে যখন একটু ফুটে এসেছিল, তখন আমি ওই বাটিতে রাখা রুম টেম্পারেচারের দুধটার মধ্যে গ্রাইন্ড করা চালটা আস্তে আস্তে মিশিয়ে নিচ্ছি। আমি কিন্তু পুরো পাউডার করিনি, আমি একটু দরদরা রেখেছিলাম চালটাকে, সো দ্যাট মুখে পড়লেও যেন একটু ভালো লাগে, আর ফ্রিজে যখন জমে আসে জিনিসটা তখন আরও খেতে টেস্টি হয়। তো এবার কড়াইতে যখন দুধটা একটু সামান্য ফুটে এসেছিলো, তখন আস্তে আস্তে আমি ওই চালের মিশ্রণটাকে পুরোটা ঢেলে দিচ্ছি, দিয়ে ভালো করে একটু হাতা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নেব। মিনওয়াইল আমি দুটো এলাচ নিয়েছিলাম উপকরণের মধ্যে, সেই এলাচ দুটোকে একটু ভালো করে থেতো করে নিলাম হামালদিস্তার মধ্যে। আমি মনে করি যে কোনো পায়েস, ফিরনি, মিষ্টির আইটেম, যে কোনো দুধের আইটেম যখন মিষ্টি বানানোর ক্ষেত্রে কাজে লাগে, তখন এলাচের যে পাউডারটা সেটা মুখে পড়লে খুব সুন্দর একটা টেস্টও হয় আর ভালোও লাগে, মানে খেতে ভালো লাগে, একটা সুন্দর স্মেলও ছাড়ে, তাই তো? তোমরা যারা রান্নায় এলাচের গুঁড়ো ইউজ করো তারা ডেফিনেটলি কমেন্ট করতে ভুলো না যে তোমাদের ঠিক কী ফিল হয়, স্মেলটা কেমন আসে, একদম শেয়ার করতে কিন্তু আমার সাথে প্লিজ ভুলো না। তো এক্ষেত্রে আমি এলাচের ডাস্টটা দিয়ে দিলাম, আর খুব সুন্দর একটা স্মেল বারবার চলে আসছিল নাকে। তো ভালো করে হাতা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে আস্তে আস্তে আমি চালের গ্রাইন্ডটাকে ফুটতে দিয়েছিলাম। এই মুহূর্তে আমি একটু পিঞ্চ অফ সল্ট দিলাম, কারণ যে কোনো মিষ্টি রান্নার ক্ষেত্রে বা পায়েস রান্নার ক্ষেত্রে সল্টটা যখনই তুমি দেবে তখনই মিষ্টির যে স্বাদটা সেটা অটোমেটিক ব্যালেন্স হয়ে যায়, আমি আর কি সেটাই ফিল করি। আর আমি এখানে আমুলের একটা পাউডার মিল্ক ইউজ করছি, যেটা যখন তুমি দেওয়ার পরে দেখবে যে কোনো পাউডার মিল্কের একটা আলাদা টেস্ট হয়, আর সেটা যখন মিশে যায় দুধের সাথে তখন খুব সুন্দর একটা টেস্ট হয়। তো এক্ষেত্রেও তাই হয়েছিল, খুব সুন্দর একটা টেস্ট ওটার মধ্যে অটোমেটিক ঢুকে গেছিলো। অ্যান্ড যখন চালটা সিদ্ধ হয়ে গেছিলো তখন লাস্টে আমি একটু 4 টেবিলস্পুন মতো সুগার ইউজ করেছিলাম। এর থেকে বেশি সুগার আমি ইউজ করিনি, কারণ ফিরনিটা ন্যাচারালি খুব একটা বেশি মিষ্টি হয় না। তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী চিনিটা দিও। মিল্ক পাউডারটার মধ্যেও একটা মিষ্টত্ব ভাব থাকে, তাই জন্যই আমি 4 টেবিলস্পুন মতো সুগার এখানে ইউজ করেছি। অ্যান্ড সুগারটা দেওয়ার পরে যখন চিনিটা সিরাপে পরিণত হয় তখন কিন্তু অটোমেটিক যে মিশ্রণটা সেটা আস্তে আস্তে একটু মানে জল জল ছাড়তে শুরু করে দেয়। সেটা শুকিয়ে যাওয়ার পরে পুরোপুরি জিনিসটা একটা থকথকে হয়ে যাওয়ার পরে আস্তে আস্তে আমি ফিরনিটাকে নামিয়ে নিলাম। আর কালকে রাতে আমি ভিডিওতে তোমরা দেখলে যে দুটো এরকম সরা, যেগুলো রেস্টুরেন্টে দিয়ে ফিরনি সার্ভ করে, সেটা আমি জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম গোটা রাত। তো তাতে কি হয়েছে, সরার মধ্যে কোনো নোংরা থাকলে সেটাও ক্লিন হয়ে যায়, অ্যান্ড সরাটা অনেকটা বেশি অ্যাক্টিভ হয়ে যায় যখন তার মধ্যে তুমি কিছু সার্ভ করবে, মিষ্টি জাতীয় কিছু। তো বাস রেডি আমার ফিরনি। এইবার ওপর থেকে আমি একটু পেস্তাটাকে ক্রাশ করে রেখেছিলাম সেটা আস্তে আস্তে দিয়ে দিলাম, অ্যান্ড স্যাফরনের একটু পাল্প আমি ওপর থেকে দিয়ে দিলাম। দেখতে খুব সুন্দর লাগছিল, বোঝাই যাচ্ছিল না যে রেস্টুরেন্ট থেকে অর্ডার করা নাকি বাড়িতে বানানো।
এবার আমি মোটামুটি 6 ঘন্টার জন্য ফ্রিজে রেখে এটাকে জমতে দিয়েছিলাম। অ্যান্ড জমে যাওয়ার পরে যখন আমার ফ্রেন্ডসরা এসছিল খাওয়া দাওয়ার পরে তো ওদের সার্ভ করেছিলাম, ওরা জাস্ট চেটে পুটে খেয়েছে। অ্যান্ড লাস্ট টাইম ওরা বলেছিল যে দুটো যদি আরও এক্সট্রা থেকে থাকে আমাদের প্লিজ দিয়ে আমরা বাড়িতে নিয়ে গিয়ে খাবো। অ্যান্ড ট্রাস্ট মি, যখন এত খেটে রান্নাবান্না করার পর কেউ যখন কমপ্লিমেন্ট দেয় না, তাদের এই কমপ্লিমেন্টের ভালোবাসা আমার কাছে অনেকটা বেশি এক্সপেন্সিভ, আরও এগিয়ে নিয়ে যেতে মনে সাহস জোগাতে অনেকটা হেল্প করে। রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ কেউ ট্রাই করতে ভুলো না। অ্যান্ড রেসিপিটা ডেফিনেটলি সবার সাথে শেয়ার করো, লাইক করো, সাবস্ক্রাইব করতে প্লিজ কেউ ভুলো না। সো আজকের জন্য এটুকুই, দোয়া মে ইয়াদ রাখনা। দেখা হবে নেক্সট ব্লগে। টাটা।